হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিজ্ঞান শিক্ষা। আশা করি তোমরা প্রত্যেকে ভালো সুস্থ রয়েছো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি মাদ্রাসা এসএলএসটি বায়োলজি থেকে মহা ম্যারাথন 2.0। এই 2.0 ক্লাসে আজকে আমরা মোট 50টি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন আলোচনা করব এবং প্রতিটি কোশ্চেন এমসিকিউ বেস। তোমরা কিন্তু প্রত্যেকটি কোশ্চেন ভালো করে মন দিয়ে শুনবে, তারপর তোমরা কিন্তু অ্যান্সার দেবে এবং তোমরা প্রতিটি অ্যান্সারে কাউন্ট করবে তোমরা কত নাম্বার পাচ্ছ আউট অফ 50। তোমরা কিন্তু লাস্টে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আউট অফ 50 কত হচ্ছে। তোমাদের কালকে পরীক্ষা আছে, তোমরা কিন্তু পরীক্ষার আগের দিন নিজেদের একটা টেস্ট নিয়ে নাও তোমরা কত পাচ্ছ, ঠিক আছে? তাহলে চলো আজকের টেস্ট, আজকের এই ম্যারাথন ক্লাস তোমাদের শুরু করছি। আজকের প্রথম কোশ্চেন, আজকের প্রথম কোশ্চেন বলা হয়েছে ব্রুনার্স গ্ল্যান্ডস আর প্রেজেন্ট ইন। ব্রুনার গ্ল্যান্ড কোথায় অবস্থিত? অপশন এ সাব মিউকোসা অফ দ্য স্টোমাক, অপশন বি মিউকোসা অফ দ্য ইলিয়াম, অপশন সি সাব মিউকোসা অফ দ্য ডিওডিনাম, অপশন ডি মিউকোসা অফ দ্য ইসোফেগাস। বলো কোনটা সঠিক উত্তর হবে? এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সাব মিউকোসা লেয়ার অফ দ্য ডিওডিনাম। আমাদের যে রয়েছে অন্ত্র বা ডাইজেস্টিভ ট্র্যাক্ট, তার মধ্যে যে আমাদের ডিওডিনাম অংশ রয়েছে তার সাব মিউকোসা লেয়ারে কিন্তু আমাদের ব্রুনার্স গ্ল্যান্ড থাকে। চলে আসছি দ্বিতীয় কোশ্চেন নাম্বার 2। দেখো কি বলেছে। ইলেকট্রন মাইক্রোস্কোপ ওয়াজ ইনভেন্টেড বাই। ইলেকট্রন মাইক্রোস্কোপ কোন বিজ্ঞানী ইনভেন্ট করেছিলেন? অপশন এ রবার্ট হুক, অপশন বি নল অ্যান্ড রুস্কা, অপশন সি লুইস পাস্তুর, অপশন ডি সোয়ান অ্যান্ড স্লেডেন। বলো কোনটা হবে? এখানে তোমাদের সঠিক উত্তর হবে অপশন বি নল অ্যান্ড রুস্কা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি আমরা আজকে তৃতীয় কোশ্চেন নাম্বার 3। দেখো কি বলেছে। ইন জেনেটিক ইঞ্জিনিয়ারিং হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজড? অপশন এ প্লাস্টিড, অপশন বি প্লাজমিড, অপশন সি মাইটোকন্ড্রিয়া, অপশন ডি গলগি বডি। বলো কোনটা আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ইউজ করা হয়? এখানে কিন্তু তোমরা বুঝতেই পারছো সঠিক উত্তর হবে অপশন বি প্লাজমিড। এখানে কিন্তু প্লাজমিডে কিন্তু আমাদের অ্যাজ এ ভেক্টর কিন্তু ইউজ করা হয় প্লাজমিড ভেক্টর, ঠিক আছে? তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কিন্তু আমাদের প্লাজমিড ইউজ করা হয়। চলে আসছি পরের কোশ্চেন নাম্বার 4। দেখো কি বলেছে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ সিঙ্গেল মেমব্রেন স্ট্রাকচার। কার মধ্যে আমাদের শুধুমাত্র একটাই মেমব্রেন আছে, একটাই পর্দা দ্বারা ঘেরা আছে? অপশন এ লাইসোজোম, অপশন বি মাইটোকন্ড্রিয়া, অপশন সি ক্লোরোপ্লাস্ট, অপশন ডি ক্লোরোপ্লাজম। বলো কোনটা সঠিক উত্তর হবে? এখানে তোমাদের একেবারে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ লাইসোজোম। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, লাইসোজোম। চলে আসছি পরবর্তী কোশ্চেন নাম্বার 5। স্পিন্ডল ফাইবার্স অফ মাইটোটিক সেলস আর মেড অফ অপশন এ অ্যাক্টিন, অপশন বি মায়োসিন, অপশন সি কোলাজেন, অপশন ডি টিবিউলিন। তোমরা কিন্তু এই কোশ্চেনটা আগের দিনও করেছো, আগের ম্যারাথন ক্লাসে তোমাদের কিন্তু এই কোশ্চেনটা ছিল। বলো কোনটা হবে? এখানে তোমাদের সঠিক উত্তর হবে অপশন ডি টিবিউলিন। অবশ্যই এখানে কিন্তু আলফা এবং বিটা টিবিউলিনের মাধ্যমেই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি আলফা বিটা টিবিউলিনের যে পলিমার, সেই পলিমারের মাধ্যমেই কিন্তু আমাদের এই যে স্পিন্ডল ফাইবার এটা কিন্তু গঠিত হয়। তাহলে এখানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসো পরবর্তী গুরুত্বপূর্ণ কোশ্চেন নাম্বার 6। তোমরা কিন্তু প্রতিটি কোশ্চেন পড়ার পর ভিডিওটিকে পজ করে তোমরা কিন্তু অ্যান্সার দেবে। চলো কি বলেছে দেখো। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ডিফার্স ফ্রম স্মুথ ওয়াল্ড এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ডিউ টু প্রেজেন্স অফ অপশন এ ডিএনএ, অপশন বি নিউক্লিয়াস, অপশন সি রাইবোজোম, অপশন ডি আর্গেস্টিক সাবস্টেন্স। বলো কোনটা সঠিক উত্তর হবে? এখানে বলেছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, RER অ্যাকচুয়ালি আমাদের যে স্মুথ ওয়ার্ল্ড এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে তার সঙ্গে কি ডিফার করে, মানে কোন জিনিসের ওপর বেস করে ডিফারেন্স হয় এদের? এখানে সঠিক উত্তর হবে অপশন সি রাইবোজোমের ওপর বেস করেই কিন্তু আমাদের এই ডিফারেন্সটা হয়। যেটা স্মুথ আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, স্মুথ SER, এটার ক্ষেত্রে কিন্তু বাইরে কোনো রাইবোজোমের বাইরে কোনো কিন্তু আমাদের কি বললাম রাইবোজোম থাকে না। আর যেটা রাফ হয়, রাফের ক্ষেত্রে কিন্তু আমাদের বাইরের ওয়ালে কিন্তু অনেক আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বাইরে কিন্তু অনেক রাইবোজোম অবস্থান করে, এই জন্যই ওয়ালটা কিন্তু এদের রাফ হয়। সেই কারণে একে বলা হয় RER বা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা কিন্তু আগের দিনেও ছিল কোশ্চেনে, ঠিক আছে? তাহলে এখানে সঠিক উত্তর হবে রাইবোজোম। চলে আসছি পরবর্তী কোশ্চেন, সময় নষ্ট না করে দেখো 7 নাম্বার কি বলেছে। কলচিসিন
অ্যারেস্ট হুইচ অফ দ্য ফলোয়িং স্টেজ অফ দ্য সেল ডিভিশন। এই যে কলচিসিনটা কি? কলচিসিন হচ্ছে এক ধরনের অ্যালকালয়েড ড্রাগ। এটা হচ্ছে এক ধরনের অ্যালকালয়েড ড্রাগ যেটা আমাদের সেলের ক্ষেত্রে বা আমাদের কোষের ক্ষেত্রে কিন্তু পয়জন হিসেবে কাজ করে বা বিষ হিসেবে কাজ করে। এটা কিন্তু সেল ডিভিশন কোন দশাটিকে অ্যারেস্ট করে? অপশন এ প্রোফেজ, অপশন বি অ্যানাফেজ, অপশন সি টিলোফেজ, অপশন ডি মেটাফেজ। বলো কোন আমাদের অ্যাকচুয়ালি স্টেজটাকে অ্যারেস্ট করে? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি মেটাফেজ। কোষ চক্রের আমাদের কোষ বিভাজনের অ্যাকচুয়ালি মেটাফেজ যে স্টেজ সেটাকে কিন্তু অ্যারেস্ট করে এই কলচিসিন অ্যালকালয়েডস বা পয়জন। চলে আসছি পরবর্তী কোশ্চেন নাম্বার 8। তোমাদের প্রতি একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমাদের প্লিজ ক্লাসটি ভালো লাগলে প্লিজ তোমরা ক্লাসটিকে লাইক করো এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। চলে আসছি কোশ্চেন নাম্বার 8 কি বলেছে? হুইচ অফ দ্য ফলোয়িং টেকনিক্স আদার দেন দ্য মাইক্রোস্কোপি ইজ ইউজড ফর দ্য স্টাডি অফ দ্য সেল। বলো কোনটা হবে? আমাদের মাইক্রোস্কোপি ছাড়া অন্য কোন টেকনিকটা ইউজ করা হয় আমাদের সেলের স্টাডি করার জন্য? অপশন এ প্লাজমোলাইসিস, অপশন বি মেসারসেন, অপশন সি ক্রোমাটোগ্রাফি, অপশন ডি অটো রেডিওগ্রাফি। বলো কোনটা সঠিক উত্তর হবে? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি অটো রেডিওগ্রাফি। অপশন ডি হবে সঠিক উত্তর, অটো রেডিওগ্রাফি। চলে আসছি পরবর্তী কোশ্চেন নাম্বার 9 দেখো কি বলেছে? 9 বলেছে দ্য অর্গানেল ফাউন্ড বিটুইন সেল ওয়াল অফ টু সেলস ইজ কল্ড। তাহলে বলেছে দুটি সেল ওয়ালের মাঝখানে যে আমাদের অর্গানেলটা পাওয়া যায়, যে অঙ্গাণুর পাওয়া যায় তাকে কি বলা হয়? অপশন এ লাইসোজোম, অপশন বি লোমাজোম, অপশন সি মাইক্রোজোম, অপশন ডি মিডিল ল্যামেলা। এখানে তোমাদের সঠিক উত্তর হবে বিটুইন দ্য অর্গানেল, সঠিক উত্তর হবে অপশন ডি মিডিল ল্যামেলা। অপশন ডি বলা হয় মিডিল ল্যামেলা। ঠিক আছে, দুটো আমাদের সেল ওয়ালের মাঝখানে যে অর্গানেল তাকে বলা হয় মিডিল ল্যামেলা। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে এসো পরবর্তী কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো কি বলেছে এখানে 10 নম্বর বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ রেসপন্সিবল ফর দ্য মেকানিক্যাল সাপোর্ট প্রোটিন সিনথেসিস অ্যান্ড এনজাইম ট্রান্সপোর্ট। নিচের কোন অ্যাকচুয়ালি অর্গানেলসটি আমাদের অ্যাকচুয়ালি মেকানিক্যাল সাপোর্ট, প্রোটিন সিনথেসিস এবং এনজাইম ট্রান্সপোর্টের ক্ষেত্রে কিন্তু মুখ্য ভূমিকা পালন করে? অপশন এ মাইটোকন্ড্রিয়া, অপশন বি সেল মেমব্রেন, অপশন সি ডিকটিওজোম, অপশন ডি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। বলো কোনটা হবে? এখানে তোমাদের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এর কাজই হচ্ছে আমাদের মেকানিক্যাল সাপোর্ট, প্রোটিন সিনথেসিস অ্যান্ড এনজাইম ট্রান্সপোর্টের ক্ষেত্রে কিন্তু মুখ্য ভূমিকা পালন করছে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। চলে আসছি পরবর্তী কোশ্চেন নাম্বার 11। দেখো কি বলেছে? ফ্ল্যাটেন টেল ইজ প্রেজেন্ট। অপশন এ ক্রেট, অপশন বি সি স্নেক, অপশন সি রাসেল ভাইপার, অপশন ডি কোবরা। বলো কোনটা হবে? নিচের কোন চারটি সাপের মধ্যে কোন সাপটির ক্ষেত্রে লেজটা কিন্তু চ্যাপ্টা হয়? এখানে সঠিক উত্তর হবে তোমাদের সি স্নেক। সামুদ্রিক সাপের ক্ষেত্রে কিন্তু আমাদের লেজ চ্যাপ্টা দেখতে পাই বা আমরা দেখতে পাই ফ্ল্যাটেন। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে এসো পরবর্তী কোশ্চেন। আমরা কিন্তু খুব স্পিডে কোশ্চেনগুলো করার চেষ্টা করব। এই 50টি কোশ্চেন ভেরি ইম্পর্ট্যান্ট। চলে আসছি পরবর্তী কোশ্চেন 12। দেখো কি বলেছে? হুইচ ওয়ান ইজ এ ট্রু ফিশ? অপশন এ ফ্লাইং ফিশ, অপশন বি ক্রে ফিশ, অপশন সি সিলভার ফিশ, অপশন ডি কাটল ফিশ। বলো কোনটা হবে? এখানে কিন্তু ক্রে ফিশ কোনোদিনও ফিশ নয়, এটা হচ্ছে আমাদের এক ধরনের কি বলবো, ক্রে ফিশ হচ্ছে মোলাস্কা মানে আর্থ্রোপোডা হবে। ক্রে ফিশ হচ্ছে আর্থ্রোপোডা। সিলভার ফিশ আমাদের কি হচ্ছে এক ধরনের আমাদের ইনসেক্ট। ঠিক আছে। কাটেল ফিশ এটাও কিন্তু এক ধরনের আমাদের মোলাস্কা পর্বের একটা প্রাণী। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু অরিজিনালি ফিশ হবে কোনটা? ট্রু ফিশ, এটা হবে ফ্লাইং ফিশ। এই ফ্লাইং ফিশে তোমাদের কিন্তু সায়েন্টিফিক নেম কমেন্টে বলতে হবে। ফ্লাইং ফিশ সায়েন্টিফিক নেম কি হবে? তোমাদের হিন্টস দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি এটা ই দিয়ে শুরু হবে, নামটা ই দিয়ে শুরু হবে, তোমরা কিন্তু কমেন্টে জানাও। ঠিক আছে, চলে আসছি পরবর্তী কোশ্চেন নাম্বার 13। দেখো কি বলেছে? The number of cranial nerves in a reptile is option A 8 pair, option B 12 pair, option C 10 pair, option D 20 pairs। বলো কোনটা সঠিক উত্তর হবে? এখানে কিন্তু বলছে নাম্বার অফ ক্রেনিয়াল নার্ভস ইন রেপটাইল। আমরা জানি রেপটাইলস হোক, বার্ডস হোক বা ম্যামেলস হোক, এই তিনটে ক্লাসের ক্ষেত্রেই কিন্তু আমাদের ক্রেনিয়াল নার্ভ সংখ্যা রয়েছে 12 জোড়া, 12 পেয়ার। ঠিক আছে, এবং আমাদের যেগুলো নিচের আমাদের যে ক্লাসগুলো রয়েছে অ্যাম্ফিবিয়া এবং আমরা ফিশ, এদের ক্ষেত্রে কিন্তু আমাদের রয়েছে 10 পেয়ার্স। ঠিক আছে, তাহলে অ্যাম্ফিবিয়া ফিশ বললে আমরা লিখবো 10 পেয়ার্স ক্রেনিয়াল নার্ভ, এবং আমাদের রেপটাইল ম্যামেল বার্ডস বললে লিখবো 12 পেয়ার্স ক্রেনিয়াল নার্ভ থাকে।
চলে আসছি পরবর্তী কোশ্চেন, এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, অপশান বি 12 পেয়ার্স। ঠিক আছে, চলে এসো পরবর্তী কোশ্চেন। কোশ্চেন নাম্বার 14 কি বলেছে, ব্রাঞ্চ অফ বায়োলজি ডিলিং উইথ দ্য স্টাডি অফ ফিশ ইজ নোন অ্যাজ অপশান এ হার্পেটোলজি, অপশান বি ইকথায়োলজি, অপশান সি অর্নিথোলজি, অপশান ডি ডেন্ড্রোলজি। কোনটা সঠিক উত্তর হবে? ব্রাঞ্চ অফ জুলজি বলেছে ডিলিং উইথ দ্য স্টাডি অফ দ্য ফিশ, মাছের নিয়ে যেখানে পড়াশোনা করা হয়, স্টাডি করা, তাকে কি বলা হয়? তাকে বলা হয় ইকথায়োলজি। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ইকথায়োলজি। চলে আসছি নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 15। ইন মোস্ট নন ম্যামিনিয়াল ভার্টিব্রেটস দ্য রিপ্রোডাক্টিভ প্রোডাক্টস ইট মিনস sperm, eggs and embryos leave the body by the way of A, option A reproductive pore, option B genital duct, option C cloaca, option D ejaculatory opening। বলো কোনটা হবে? এখানে বলেছে নন ম্যামেলিয়ান, যারা ম্যামেল নয়, এমন ক্ষেত্রে কিন্তু আমাদের একটাই কমন পোর থাকে যার মাধ্যমে কিন্তু আমাদের রিপ্রোডাক্টিভ প্রোডাক্টস কিন্তু বাইরে বার হয় এবং বিভিন্ন ধরনের এক্সট্রেটেড প্রোডাক্ট এগুলো কিন্তু বাইরে বার হয়। তাহলে এখানে কিন্তু বিভিন্ন ধরনের রিপ্রোডাক্টিভ প্রোডাক্টগুলো কিন্তু আমাদের অপশন সি ক্লোয়াকা, কমন ওপেনিং ইজ নোন এজ ক্লোয়াকা। ঠিক আছে, ক্লোয়াকা কিন্তু আমাদের যেগুলো অনুন্নত জীব সেগুলোর ক্ষেত্রে কিন্তু ক্লোয়াকার মাধ্যমে আমাদের বিভিন্ন রিপ্রোডাক্টিভ প্রোডাক্টস যেমন স্পার্ম, এগ এবং এমব্রায়ো এগুলো কিন্তু আমাদের বডির বাইরে কিন্তু লিভ করে বা বার হয়। তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ক্লোয়াকা। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16। দেখো কি বলেছে, এ স্পঞ্জ ডিফার্স ফ্রম অল আদার মেটাজোয়ান্স ইন, একটা স্পঞ্জ ডিফার্স করে বিভিন্ন মেটাজোয়ান প্রাণী থেকে কার মাধ্যমে? অপশান এ প্রেজেন্স অফ নিউমেরাস মাউথলেটস অ্যান্ড এক্সিস্ট, অ্যান্ড বি বলেছে প্রেজেন্স অফ নার্ভ সেলস, সি বলেছে অ্যাবসেন্স অফ ব্লাড, আর ডি বলেছে নান অফ দিস। বলো কোনটা হবে? এখানে কিন্তু মোস্ট কারেক্ট অ্যান্সার হবে প্রেজেন্স অফ নিউমেরাস মাউথলেটস, প্রেজেন্স অফ নিউমেরাস মাউথলেটস অ্যান্ড এক্সিট। কারণ এই স্পঞ্জের ক্ষেত্রে কিন্তু আমাদের অসংখ্য স্পঞ্জ এর ক্ষেত্রে কিন্তু আমরা অসংখ্য কিন্তু ছিদ্র আমরা দেখতে পাই। সবথেকে একটা বড় ছিদ্র যাকে বলা হয় কি বলা হয়? অসকিউলাম বলা হয়, অসকিউলাম, অসকিউলাম। ঠিক আছে, সবথেকে বড় ছিদ্রটা বলা হয় অসকিউলাম, সবথেকে বড় ওপেনিংটা। এবং গায়ের মধ্যে কিন্তু অসংখ্য পোর আছে যেগুলোকে বলা হয় অস্টিয়া, অস্টিয়া বলা হয়। ঠিক আছে, তাহলে অস্টিয়া এবং অসকিউলাম এই ধরনের কিন্তু অনেকগুলো আমাদের মাউথলেট থাকে এবং এক্সিট সিস্টেম থাকে, যাকে আমরা বলে থাকি ক্যানেল সিস্টেম, ক্যানেল সিস্টেম বলে থাকি। কি বলি? ক্যানেল সিস্টেম। এটা কিন্তু শুধুমাত্র আমাদের এই যে আমাদের বললাম স্পঞ্জের ক্ষেত্রে, অর্থাৎ আমাদের পরিফেরা অ্যাকচুয়ালি ক্লাসের পরিফেরা পর্বের প্রাণীদের ক্ষেত্রে আমরা দেখতে পাই এই ক্যানেল সিস্টেম। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান এ প্রেজেন্স অফ নিউমেরাস মাউথলেটস অ্যান্ড এক্সিট, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ফর দ্য স্পঞ্জেস। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17 কি বলেছে দেখো, শিপ ওর্ম, শিপ ওর্ম একটা কিন্তু এক ধরনের একটা প্রাণী, শিপ ওর্ম ইজ সফট বডিড মোলাক্স অ্যান্ড মেক্স হোল ইন শিপ, ইট ইজ এ, এটা কিন্তু কোন গ্রুপে পড়ছে? আমাদের বাইভালভিয়া, স্ক্যাপোপোডা, অপশান সি বলেছে অ্যাম্ফিনিউরা, অপশান ডি বলেছে সেফালোপডস। বলো কোনটা হবে? বাইভেলভিয়া, স্ক্যাপোপোডা, অ্যাম্ফিনিউরা নাকি সেফালোপডস? এখানে তোমার সঠিক উত্তর হবে বাইভালভিয়া, সঠিক উত্তর হবে অপশান এ বাইভালভিয়া। এই যে মোলাস্কা গোত্রের যে প্রাণী রয়েছে, বাইভালভিয়া যে গোষ্ঠী রয়েছে, এই গোষ্ঠী তোমরা কিন্তু আর একটা প্রাণীর নাম কমেন্টে জানাও। ঠিক আছে, আর একটা প্রাণীর নাম তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাও। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18 কি বলা হয়েছে দেখো, সি হেয়ার বিলংস টু, অপশান এ ম্যামেলিয়া, অপশান বি মোলাস্কা, অপশান সি অ্যানিলিডা, অপশান ডি টিলিওস্টমি। তাহলে এই সি হেয়ার যে প্রাণীটি রয়েছে এটা কিন্তু কোন গোষ্ঠীতে পড়ছে? ম্যামেলিয়া, মোলাস্কা, অ্যানিলিডা নাকি টিলিওস্টমি? এখানে তোমাদের সি হেয়ার সঠিক উত্তর কোনটা হবে বলো? এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অপশান বি হবে সঠিক উত্তর, মোলাস্কা। এই সি হেয়ার কিন্তু আমাদের পড়ছে মোলাস্কার মধ্যে, সি হেয়ার পড়ছে কিন্তু মোলাস্কা আমাদের অ্যাকচুয়ালি ফাইলামের মধ্যে। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19। দেখো কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যানিম্যালস ইজ এ ডিউটেরোস্টম, নিচের কোন প্রাণীটি একটি ডিউটেরোস্টমের মধ্যে পড়ছে? অপশান এ স্টারফিশ, অপশান বি সি অ্যানিমন, অপশান সি অ্যান্ট, অপশান ডি অক্টোপাস। বলো কোনটা সঠিক উত্তর হবে? এখানে তোমার সঠিক উত্তর হবে কোনটা? এখানে হবে কিন্তু অপশান এ স্টারফিশ। আমাদের মেজর দুটো কিন্তু সাবফাইলাম রয়েছে, আমাদের কিন্তু ডিউটেরোস্টমের মধ্যে মেজর দুটো সাবফাইলাম হচ্ছে, একটাকে বলা হচ্ছে আমাদের একাইনোডার্মাটা, একাইনোডার্মাটা,
ডারমাটা, ঠিক আছে। একটা হচ্ছে আমাদের একাইনোডার্মাটা আর আরেকটা হচ্ছে আমাদের কর্ডেটস, CHORDATES, কর্ডেট। তাহলে দুটো মেজর এবং সাবফাইলা রয়েছে যাকে বলা হচ্ছে একাইনোডার্মাটা এবং কর্ডেট। তার মধ্যে কিন্তু আমাদের রয়েছে এখানে এক্সাম্পলের মধ্যে স্টারফিশ, যেটা কিন্তু আমাদের একাইনোডার্মাটার মধ্যে পড়ছে। তাহলে স্টারফিশ হবে সঠিক উত্তর, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, স্টারফিশ ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে 20। All flatworms differs from all roundworms in having option A triploblastic body, option B solid mesoderm and no coelom, option C bilateral symmetry, option D metamorphosis in life story। বলো কোনটা সঠিক উত্তর? এখানে অপশন A, B, C নাকি D? ফ্ল্যাট ওয়ার্ম বলেছে, কোনটা সঠিক উত্তর? এখানে কিন্তু সলিড মেসোডার্ম। অপশন বি কি বলেছে? সলিড মেসোডার্ম অ্যান্ড নো সিলম। এদের ক্ষেত্রে কিন্তু কোনো আমাদের ট্রু সিলম নেই, সেই কারণে এখানে নো সিলম এবং সলিড মেসোডার্ম, এটাও সঠিক উত্তর। অপশন বি হবে সঠিক উত্তর। অল ফ্ল্যাটওয়ার্মস ডিফার্স ফ্রম অল রাউন্ডওয়ার্মস ইন হ্যাভিং এ সলিড মেসোডার্ম অ্যান্ড নো সিলম। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন 21। তোমরা কিন্তু প্রতিটি কোয়েশ্চেন দেখো মন দিয়ে, প্রতিটি কোয়েশ্চেনে কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো 21 নাম্বার, 2 ফ্যাক্টরস হুইচ আর ইম্পর্ট্যান্ট ইন ফরমেশনস অফ নিউ স্পিসিস আর। বলছে কোন দুটি প্রধান ফ্যাক্টর রয়েছে যেগুলো আমাদের নিউ স্পিসিস তৈরির ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। অপশন এ কন্টিনিউয়াস ভেরিয়েশন অ্যান্ড কম্পিটিশন, অপশন বি কম্পিটিশন অ্যান্ড মিউটেশনস, অপশন সি আইসোলেশনস অ্যান্ড মিউটেশন, অপশন ডি আইসোলেশন অ্যান্ড কম্পিটিশন। কোনটা হবে বলো? এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আইসোলেশন এবং কম্পিটিশন, মিউটেশন। তাহলে আইসোলেশন হলে এবং মিউটেশন হলে কিন্তু আমাদের প্রাণী এবং উদ্ভিদ উভয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের নিউ স্পিসিস যে ফরমেশন সেক্ষেত্রে কিন্তু অনেকটাই হেল্প হবে। তাহলে এখানে অপশন সি আইসোলেশন অ্যান্ড মিউটেশন ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নাম্বার 22। তোমাদের কিন্তু প্রতিটি কোয়েশ্চেনই খুব ভালো লাগবে, তোমরা দেখো কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করো, তোমাদের আমি বলছি প্রতিটি কোয়েশ্চেন কিন্তু ভালো লাগবে। 22 নাম্বার, ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট ইজ সিচুয়েটেড অ্যাট অপশন এ দেরাদুন, অপশন বি সিমলা, অপশন সি ক্যালকাটা, অপশন ডি বোম্বে। বলো আমাদের FRI অর্থাৎ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? অপশন এ বলেছে দেরাদুন, অপশন বি সিমলা, অপশন সি ক্যালকাটা, অপশন ডি বোম্বে। এখানে সঠিক উত্তর হবে কিন্তু অপশন এ দেরাদুন। উত্তরাখণ্ডের দেরাদুনে কিন্তু আমাদের ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 23। দেখো কি বলেছে, ইফ অ্যান অ্যানিম্যাল পপুলেশন বিকাম টু লার্জ ফর ইটস ফিডিং সোর্স অ্যান্ড ইটস হ্যাবিটেট। যদি একটা প্রাণী পপুলেশন খুব বড় হয়ে যায় তার খাদ্যের সোর্সের তুলনায় এবং তার থাকা জায়গার তুলনায়, ইটস মেম্বার স্টার্ভ অ্যান্ড ডাই বাট হিউম্যান এসকেপ দিস ডিজাস্টার বাই। তার মেম্বার তার অ্যাকচুয়ালি সদস্যরা মারা যাবে, খেতে না পেয়ে মারা যাবে, বাট হিউম্যানস কিন্তু মানুষের ক্ষেত্রে এটা কিন্তু বাঁচতে পারে। এই ধরনের যে আমাদের দুর্ভিক্ষ এটা থেকে কিন্তু মানুষ বাঁচতে পারে। কিসের মাধ্যমে? অপশন এ ইমিগ্রেশন অনলি, অপশন বি এমিগ্রেশন অনলি, অপশন সি ট্রান্সপোর্টেশন অফ ফুড অনলি, অপশন ডি বলেছে বোথ এমিগ্রেশন অ্যান্ড ট্রান্সপোর্টেশন অফ ফুড। তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর আমরা দেখতেই পাচ্ছি, কোনটা হবে? অপশন ডি এমিগ্রেশন অ্যান্ড ট্রান্সপোর্টেশন অফ ফুড। এই দুটো উপায়ে কিন্তু আমাদের মানুষ্য প্রজাতিগুলো কিন্তু বাঁচতে পারে এই ডিজাস্টারের হাত থেকে। ঠিক আছে, তাহলে আমাদের এমিগ্রেশনের মাধ্যমে এবং ট্রান্সপোর্টেশনের মাধ্যমে কিন্তু আমাদের মানুষরা বা হিউম্যানরা কিন্তু এই ধরনের ডিজাস্টার থেকে বাঁচতে পারে। তাহলে চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 24। দেখো কি বলেছে, Triticale, a man-made cereal, is obtained through the hybridizations between option A wheat and rye, option B wheat and rice, option C wheat and oat, option D wheat and gram। বলেছে ট্রিটিকেল একটা শস্য যেটা কিন্তু আমাদের ম্যান মেড, মানুষ কিন্তু হাইব্রিডাইজেশনের মাধ্যমে তৈরি করেছে, মানুষ কিন্তু হাইব্রিডাইজেশনের মাধ্যমে সংকরণের মাধ্যমে তৈরি করছে। এই সিরিয়ালটা কোন কোন শস্যের সংমিশ্রণে তৈরি হয়েছে? অপশন এ, বি, সি নাকি ডি? এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হবে হুইট, গম এবং রাই, এই দুটো শস্যের কিন্তু সংমিশ্রণে বা হাইব্রিডাইজেশনের ফলেই কিন্তু তৈরি হয়েছে ট্রিটিকেল যে আমাদের বললাম শস্যটি, এটা কিন্তু তৈরি হয়েছে। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 25। দেখো কি বলেছে, দ্য রিকারেন্স অফ ডেইলি অ্যান্ড সিজনাল চেঞ্জেস ইন কমিউনিটি ইজ নোন অ্যাজ অপশন এ স্ট্রাটিফিকেশন, অপশন বি পিরিয়ডিসিটি, অপশন সি
স্পিসিস ডাইভারজেন্স, অপশন ডি স্পিসিস ডমিনেন্স। বলো কোনটা হবে সঠিক উত্তর। এখানে কিন্তু বলেছে রিকারেন্স অফ ডেইলি অ্যান্ড সিজনাল চেঞ্জেস ইন কমিউনিটি ইজ নোন অ্যাজ। এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশন বি পিরিয়ডিসিটি। এটাকে বলা হয় পিরিয়ডিসিটি, যে আমাদের অ্যাকচুয়ালি আমাদের ডেলি যে চেঞ্জ এবং আমাদের যে সিজনাল চেঞ্জেস এটাকে বলা হয় পিরিয়ডিসিটি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 26, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। পেস্টিসাইড ইনক্লুড অপশন এ ফাঙ্গিসাইডস অ্যান্ড হার্বিসাইডস, অপশন বি রোডেন্টিসাইডস অ্যান্ড ইনসেক্টিসাইডস, অপশন সি নিমাটোসাইডস অ্যান্ড ইনসেক্টিসাইডস, অপশন ডি অল অফ দিস। বলো কোনটা হবে সঠিক উত্তর। এখানে সঠিক উত্তর হবে অপশন ডি অল অফ দিস। সমস্তগুলোই কিন্তু হবে, অল অফ দিস ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 27। কি বলেছে? স্যাফরন। স্যাফরন মানে কি হচ্ছে? কেশর। স্যাফরন ইজ অবটেন্ড ফ্রম, পাওয়া যায় কোত্থেকে পাওয়া যায়? এ স্টাইলস অ্যান্ড স্টিগমাস অফ দ্য ক্রোকাস, অপশন বি স্টামেন্স অফ হিবিস্কাস, অপশন সি পেটালস অফ হিবিস্কাস, অপশন ডি স্টামেন্স অ্যান্ড ক্রোকাস। অপশন ডি বলেছে স্টামেন্স অফ ক্রোকাস। তাহলে কোনটা হবে বলো? এখানে সঠিক উত্তর হবে কিন্তু স্টাইল অ্যান্ড স্টিগমা, স্টাইল অ্যান্ড স্টিগমা অফ ক্রোকাস, স্টাইল অ্যান্ড স্টিগমা অফ ক্রোকাস। অ্যাকচুয়ালি নাম হচ্ছে ক্রোকাস স্যাটিভাস, ক্রোকাস স্যাটিভাস, ঠিক আছে, ক্রোকাস স্যাটিভাস। তাহলে সায়েন্টিফিক নেম হচ্ছে ক্রোকাস স্যাটিভাস। এই প্ল্যান্ট থেকে কিন্তু প্ল্যান্টের স্টাইলস এবং স্টিগমা থেকে কিন্তু বের করা হয় স্যাফরনকে। ওটাই কিন্তু আমাদের স্যাফরন হিসেবে ইউজ করে, শুকিয়ে ড্রাই করে স্যাফরন হিসেবে ইউজ করা হয় স্টাইল এবং স্টিগমাগুলোকে, ঠিক আছে। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 28। দেখো কি বলেছে? দ্য সাকসেসফুল এস্টাবলিশমেন্ট অফ প্ল্যান্টস ইন এ নিউ লোকালিটি ইজ কল্ড। নতুন একটা লোকালিটির মধ্যে একটা কোনো প্রাণী বা উদ্ভিদের যে এস্টাবলিশমেন্ট, নতুন এস্টাবলিশমেন্ট, ওটা কি বলা হয়? অপশন এ মাইগ্রেশন, অপশন বি কলোনাইজেশন, অপশন সি একেসিস, অপশন ডি ইন্ট্রোডাকশন। এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশন সি একেসিস। অপশন সি হবে সঠিক উত্তর, একেসিস। তাহলে এখানে প্রাণী হোক বা উদ্ভিদ হোক নতুনভাবে কিন্তু কোনো একটা স্থানে, কোনো একটা লোকালিটিতে, নতুন লোকালিটিতে যদি এস্টাবলিশ করে তখন তাকে বলা হয় একেসিস। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন 29। দেখো কী বলেছে? এটা কিন্তু চলে আসছে কম্পিটিশন ফর ফুড স্পেস অ্যান্ড লাইট ইজ মোর সিভিয়ার ইন। কোথায় বেশি আমাদের কম্পিটিশন হয় ফুডের মধ্যে, স্পেসের মধ্যে এবং লাইটের নিয়ে? কোন জায়গায় বেশি কম্পিটিশন হয়? অপশন এ বলেছে ক্লোজলি রিলেটেড স্পিসিস গ্রোয়িং ইন সেম এরিয়া, অপশন বি বলেছে ক্লোজলি রিলেটেড স্পিসিস গ্রোয়িং ইন ডিফারেন্ট হ্যাবিটেট, অপশন সি বলেছে ডিস্ট্যান্টলি রিলেটেড স্পিসিস গ্রোয়িং ইন দ্য সেম হ্যাবিটেট, অপশন ডি বলেছে ক্লোজলি রিলেটেড প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস অকুপাইং ডিফারেন্ট নিচে। কোনটা বলো সঠিক উত্তর হবে? এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ক্লোজলি রিলেটেড স্পিসিস গ্রোয়িং ইন দ্য সেম এরিয়া। একটা এরিয়ার মধ্যে, সেম এরিয়ার মধ্যে যদি দুটো স্পিসিস আমাদের কিন্তু যদি গ্রো করে, যেগুলো কিন্তু আমাদের ক্লোজলি রিলেটেড, সেই স্পিসিসগুলোর মধ্যে কিন্তু ফুড স্পেস এবং লাইটের নিয়ে কিন্তু কম্পিটিশন মোস্ট সিভিয়ার, খুব বেশি কম্পিটিশন হবে, সব থেকে বেশি কম্পিটিশন হবে কিন্তু এর মধ্যেই। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন, গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন 30 নাম্বার। দ্য লার্জেস্ট ব্র্যাকিশ ওয়াটার লেক ইন ইন্ডিয়া। সব থেকে বড় ব্র্যাকিশ ওয়াটার মানে হচ্ছে লবণাত্মক জলের হ্রদ কোনটি আমাদের ভারতের মধ্যে? অপশন এ উলার লেক, অপশন বি সম্বর লেক, অপশন সি কাবাই লেক, অপশন ডি চিল্কা লেক। এখানে সঠিক উত্তর হবে অপশন ডি চিল্কা লেক। চিল্কা লেক আমাদের কোথায় অবস্থিত তোমরা কিন্তু কমেন্টে জানাও। চিল্কা লেক আমাদের কোন রাজ্যে অবস্থিত তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 31। দেখো কী বলেছে? 31-এ বলা হয়েছে ইউক্যারিওটস ডেভেলপ অ্যারাউন্ড, অপশন এ 1600 million years ago, option B 459 million years ago, option C 3800 million years ago, option D 4200 million years ago। বলো কোনটা সঠিক উত্তর হবে? এখানে কিন্তু বলেছে ইউক্যারিওটস কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ডেভেলপ করেছিল আজ থেকে প্রায় 1600 মিলিয়ন ইয়ার্স এগো, 1600 মিলিয়ন ইয়ার্স এগো। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছে আজকের পরবর্তী গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নাম্বার 32। দেখো কী বলেছে? অ্যানাটমিক্যালি অ্যান্ড স্ট্রাকচারালি ডিফারেন্ট বাট ফাংশনালি সিমিলার স্ট্রাকচার আর কল। আমাদের বলেছে অ্যানাটমির দিক দিয়ে আমাদের ডিফারেন্ট হবে এবং স্ট্রাকচারালি ডিফারেন্ট হবে, বাট কিন্তু ফাংশনালি কাজের দিক দিয়ে সিমিলার হবে এমন অর্গ্যানদের আমাদের কি বলবো, এমন প্রাণীদের আমরা কি বলি? অপশন এ অ্যানালোগাস, অপশন বি ডাইভারজেন্ট, অপশন সি
হোমোলোগাস, অপশন ডি কনভার্জেন্ট। বলো এই ধরনের অঙ্গগুলোকে আমরা কি বলবো, অ্যানালোগাস, ডাইভার্জেন্ট, হোমোলোগাস নাকি কনভার্জেন্ট? এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশন এ, এটাকে বলা হয় অ্যানালোগাস। কি বলা হয়? অপশন এ হচ্ছে অ্যানালোগাস। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন 33। দেখো কি বলেছে, এখানে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ভেস্টিজিয়াল অর্গ্যান, নিচের কোনটি আমাদের লুপ্ত অঙ্গ, ভেস্টিজিয়াল অর্গ্যান। এখানে কিন্তু সঠিক উত্তর হবে লুপ্তপ্রায় অঙ্গ কোনটা আমাদের, অপশন এ ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। বাকি অপশানগুলো পড়বই না আমরা, এখানে অপশন এ হবে সঠিক উত্তর, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। তোমরা কিন্তু আরেকটা আমাদের ভেস্টিজিয়াল অর্গ্যান হিউম্যানদের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ ভেস্টিজিয়াল অর্গ্যানের নাম তোমরা কমেন্টে জানাও, আমি কিন্তু দেখবো কমেন্ট, ঠিক আছে। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 34। দেখো কি বলেছে, 34-এ বলা হয়েছে অ্যানিম্যালস হুইচ ফ্লোরিশড প্যালিওজোইক এরা। বলছে কোন প্রাণীগুলো আমাদের প্যালিওজোইক এরাকে ফ্লোরিশ করে, ঠিক আছে, কোন অ্যানিমেলগুলো অ্যাকচুয়ালি প্যালিওজোইক এরার মধ্যে সবথেকে বেশি আমরা দেখতে পেয়েছিলাম। বলো অপশন এ ফিশেস, অপশন বি বার্ডস, অপশন সি রেপটাইলস, অপশন ডি ম্যামেলস। বলো কোনটা হবে? এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে প্যালিওজোইক এরার মধ্যে কিন্তু বেশি পরিমাণে আমাদের ডোমিনেন্ট ছিল ফিশ, মাছেরা, ফিশ। অ্যাকচুয়ালি আমাদের প্যালিওজোইক এরার মধ্যে একটা পিরিয়ড হচ্ছে যাকে বলা ডিভোনিয়ান পিরিয়ড। এই ডিভোনিয়ান পিরিয়ডে কিন্তু প্রচুর মাছের কিন্তু আমাদের আবির্ভাব ঘটেছিল, মাছের কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ডোমিনেশন দেখতে পেয়েছিলাম, ঠিক আছে। এই ডিভোনিয়ান পিরিয়ডকে কিন্তু বলা হয় এজ অফ ফিশেস। কি বলা হয়? এজ অফ ফিশেস বলা হয় এই ডিভোনিয়ান পিরিয়ডকে। তাহলে এই ডিভোনিয়ান পিরিয়ড কিন্তু আমাদের এই প্যালিওজোইক এরার মধ্যে পড়ছে, তাহলে সঠিক উত্তর হবে অপশন এ ফিশেস। চলে আসছে আমরা পরবর্তী কোয়েশ্চেন 35। The formation of two species from one ancestral species, given example of option A subspecies, option B divergent evolution, option C convergent evolution, option D allotrophy। বলো কি বলেছে, একটা অ্যাকচুয়ালি আমাদের একটা স্পিসিস থেকে দুটো স্পিসিস তৈরি, এটাকে কি বলা হয়? এটাকে আমাদের বলা হয় অ্যাকচুয়ালি ডাইভারজেন্ট ইভলিউশন। কি বলা হয়? ডাইভারজেন্ট ইভলিউশন। একটা আমাদের অ্যানসেস্ট্রাল স্পিসিস থেকে কিন্তু তৈরি হচ্ছে আমাদের দুটো স্পিসিস, ঠিক আছে, আমাদের দুটো কিন্তু স্পিসিস তৈরি হচ্ছে, এটাকে বলা হচ্ছে ডাইভারজেন্ট ইভলিউশন, ঠিক আছে, ডাইভারজেন্ট ইভলিউশন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন 36। কি বলেছে, দ্য ইংলিশ সায়েন্টিস্ট হু ওয়ার্ক অন দ্য অরিজিন অফ লাইফ অ্যান্ড লেটার সেটেলড ইন ইন্ডিয়া ওয়াজ। একজন ইংল্যান্ডের সায়েন্টিস্ট যিনি আমাদের অরিজিন অফ লাইফ জীবনের উৎপত্তি নিয়ে গবেষণা করেছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ার মধ্যেই সেটেলড হয়ে গিয়েছিলেন, কোন বিজ্ঞানী? এখানে অপশন এ আই ওপারিন, অপশন বি বলেছে জেবিএস হেলডেন, অপশন সি বলেছে লুই পাস্তুর, অপশন ডি বলেছে ভ্যান হেলমন্ট। বলো কোন সায়েন্টিস্ট আমাদের ইন্ডিয়ার মধ্যে পরবর্তী ক্ষেত্রে সেটেলড হয়ে গিয়েছিলেন? এখানে কিন্তু সঠিক উত্তর হবে জেবিএস হেলডেন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ইনি কিন্তু আমাদের অ্যাকচুয়ালি অরিজিন অফ লাইফ নিয়ে কিন্তু গবেষণা করেছিলেন বিজ্ঞানী হেলডেন এবং ওপারিন। তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর হবে বিজ্ঞানী জেবিএস হেলডেন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন 37। দ্য কন্টেম্পোরারি অফ চার্লস ডারউইন হু হ্যাড সিমিলার ভিউজ অন ইভলিউশন। আমাদের বলেছে এখানে চার্লস ডারউইনের কিন্তু সমসাময়িক একজন বিজ্ঞানীর নাম বলো যার মতবাদটা অ্যাকচুয়ালি সেম ছিল আমাদের ডারউইনের ইভলিউশন মতবাদের সঙ্গে। এই বিজ্ঞানীর কি নাম? অপশন এ ক্যারোলাস লিনিয়াস, অপশন বি টি.আর. ম্যাটিথাস, অপশন সি অ্যালফ্রেড রাসেল ওয়ালেন্স, অপশন ডি বলেছে জে.বি. ল্যামার্ক। বলো কোনটা হবে যার মতবাদটা কিন্তু আমাদের চার্লস ডারউইনের সঙ্গে অনেকটাই মিল ছিল? কোনটা সঠিক উত্তর হবে এখানে? এখানে তোমাদের সঠিক উত্তর হবে অ্যাকচুয়ালি আলফ্রেড রাসেল ওয়ালেস। অপশন সি হবে সঠিক উত্তর, আলফ্রেড রাসেল ওয়ালেস। এই আলফ্রেড রাসেল ওয়ালেসের কিন্তু একটা লেখা গুরুত্বপূর্ণ বই আছে, বইটার নাম হচ্ছে কন্ট্রিবিউশন অফ দ্য থিওরি অফ ন্যাচারাল সিলেকশন। এর বইটার নাম হচ্ছে কন্ট্রিবিউশন, মনে রাখবে, কন্ট্রিবিউশন টু দ্য থিওরি অফ ন্যাচারাল সিলেকশন। এই বইটি লেখা হচ্ছে আলফ্রেড রাসেল ওয়ালেসের। এটা কিন্তু 1870 সালে কিন্তু পাবলিশ হয়েছিল বইটা, এবং এই বইটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট বই, আলফ্রেড রাসেল ওয়ালেসের লেখা, এবং এর কিন্তু অনেক মিল রয়েছে আমাদের চার্লস ডারউইনের ভিউ এবং তার অ্যাকচুয়ালি মতবাদের সঙ্গে কিন্তু অনেকখানি মিল রয়েছে। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 38। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট অ্যান্ড স্ট্রাগল ফর এক্সিস্টেন্স ইজ রিলেটেড টু অপশন এ ল্যামার্কিজম, অপশন বি ডারউইনিজম, অপশন সি ওপারেন্স থিওরি, অপশন ডি অল অফ দিস।
বলো এই সার্ভাইভাল অফ ফিটেস্ট এবং স্ট্রাগল ফর এক্সিস্টেন্স এই দুটো আমরা জিনিস দেখতে পাই কার মতবাদের সঙ্গে, ল্যামার্কিজম, ডারউইনিজম, ওপারেন্ট থিওরি নাকি অল অফ দিস? এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশন বি ডারউইনিজম। অপশন বি হচ্ছে ডারউইনিজম। তিনি কিন্তু আমাদের সার্ভাইভাল টু দ্য ফিটেস্ট এবং স্ট্রাগল ফর এক্সিস্টেন্স এই দুটো কিন্তু মতবাদ দিয়েছিলেন বিজ্ঞানী ডারউইন, সেই কারণে সঠিক উত্তর হবে অপশন বি ডারউইনিজম। চলে আসছি পরবর্তী গুরুত্বপূর্ণ কোশ্চেন 39। দ্য রিক্যাপিচুলেশন থিওরি, দ্য রিক্যাপিচুলেশন থিওরি ওয়াজ পুট ফোর্থ বাই, অর্থাৎ এই থিওরিটা কে দিয়েছিলেন? অপশন এ হ্যাকেল, অপশন বি কুভিয়ার, অপশন সি ওয়ালেস, অপশন ডি ল্যামার্ক। বলো কোনটা সঠিক উত্তর হবে 39? এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বিজ্ঞানী হ্যাকেল। হ্যাকেলের পুরো নাম হচ্ছে আর্নেস্ট হেনরিচ হ্যাকেল। আর্নেস্ট হেনরিচ হ্যাকেল তিনি কিন্তু প্রথম আমাদের রিক্যাপিচুলেশন থিওরি মতবাদটি দিয়েছিলেন বিজ্ঞানী হ্যাকেল। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী গুরুত্বপূর্ণ কোশ্চেন 40, 40 নম্বর প্রশ্ন। primitive environment of earth was reducing and did not contain। এই প্রিমিটিভ বা প্রাচীন পরিবেশ, আমাদের পৃথিবীর প্রাচীন পরিবেশে আমাদের কোন অ্যাকচুয়ালি গ্যাসটি ছিল না? ঠিক আছে, অপশন এ অক্সিজেন, অপশন বি অ্যামোনিয়া, অপশন সি আমাদের এখানে বলেছে মিথেন, অপশন ডি কার্বন মনোক্সাইড। বলো কোন গ্যাসটি কিন্তু আমাদের প্রাথমিক রূপে আমাদের যে প্রিমিটিভ এনভায়রনমেন্ট অফ আর্থ সেখানে ছিল না? সঠিক উত্তরে যে অপশন এ প্রাথমিক রূপে কিন্তু আমাদের অক্সিজেন কিন্তু আমাদের ছিল না। ঠিক আছে, অক্সিজেন কিন্তু প্রাথমিক রূপে ছিল না। পরবর্তী ক্ষেত্রে জল থেকে আমাদের অ্যাকচুয়ালি ফ্রি অক্সিজেন, জল থেকে অ্যাকচুয়ালি আমাদের ফ্রি অক্সিজেন তৈরি হয় এবং সেখান থেকে আমাদের অক্সিজেন আসে, কিন্তু প্রাথমিক প্রিমিটিভ এনভায়রনমেন্টে কিন্তু আমাদের অক্সিজেন ছিল না। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নাম্বার 41। বিডেল অ্যান্ড ট্যাটাম ওয়ার্ক অন জেনেটিক্স অফ নিউরোস্পোরা রেজাল্টেড ইন দ্য ডেভেলপমেন্ট অফ নিউ সায়েন্স ইজ কল্ড। এখানে বলছে বিডেল এবং ট্যাটাম তারা কিন্তু জেনেটিক্স নিয়ে কাজ করেছিলেন নিউরোস্পোরার ক্ষেত্রে, এবং এক্ষেত্রে তোমাদের একটা নতুন সায়েন্সের উদ্ভব হয়েছিল যার নাম কি? এই সায়েন্সটার নাম বলবো আমরা বায়োকেমিক্যাল জেনেটিক্স। কি বলবো? বায়োকেমিক্যাল জেনেটিক্স। কারণ তারা একটি কিন্তু মতবাদ দিয়েছিলেন, যে মতবাদটাকে বলা হয় কিন্তু ওয়ান জিন ওয়ান এনজাইম হাইপোথিসিস, এই মতবাদটা কিন্তু তারা দিয়েছিলেন। এই কারণে এই যে আমাদের যে সাবজেক্টটাকে তাকে বলা হচ্ছে, সায়েন্সটাকে বলা হচ্ছে বায়োকেমিক্যাল জেনেটিক্স। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, বায়োকেমিক্যাল জেনেটিক্স। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 42 বলে হচ্ছে হিনি, HINNY, হিনি ইজ ডেরিভেড ফ্রম। অপশন এ এখানে বলেছে মেল ডাঙ্কি অ্যান্ড মেয়ার, অপশন বি বলেছে লায়ন অ্যান্ড টাইগার, অপশন সি বলেছে টাইগার অ্যান্ড লায়নেস, অপশন ডি বলেছে স্ট্যালিয়ন অ্যান্ড ফিমেল ডাঙ্কি। অর্থাৎ হিনি হচ্ছে একটা সংকর জীব, আমাদের সংকর প্রাণী। হিনি হচ্ছে একটা আমাদের হাইব্রিড প্রাণী, যে প্রাণীটা তৈরি হয়েছিল কার মাধ্যমে? পুরুষ ডাঙ্কি অ্যান্ড মেয়ারের মাধ্যমে, লায়ন সিংহ এবং টাইগারের মাধ্যমে সংমিশ্রণে। টাইগার এবং লায়নেস একটা পুরুষ সিংহ এবং একটা স্ত্রী সিংহী, একটা পুরুষ বাঘ এবং স্ত্রী সিংহ সংমিশ্রণে হয়েছিল। অপশন ডি বলেছে স্ট্যালিয়ন অ্যান্ড ফিমেল ডাঙ্কি, অর্থাৎ স্ট্যালিয়ন মানে হচ্ছে পুরুষ ঘোড়া, স্ট্যালিয়ন মানে হচ্ছে পুরুষ ঘোড়া এবং ফিমেল ডাঙ্কি মানে স্ত্রী গাধা, এই দুটো সংমিশ্রণে তৈরি হয়েছিল। বলো কোনটা সঠিক উত্তর হবে? এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি স্ট্যালিয়ন অ্যান্ড ফিমেল ডাঙ্কি, পুরুষ ঘোড়া এবং আমাদের অ্যাকচুয়ালি স্ত্রী যে ডাঙ্কি গাধা তার সংমিশ্রণে কিন্তু হাইব্রিডাইজেশনের ফলে কিন্তু আমাদের তৈরি হয়েছিল হিনি, একটা হাইব্রিড প্রাণী হিনি, সেটা কিন্তু তৈরি হয়েছিল আমাদের পুরুষ কি বললাম ঘোড়া এবং স্ত্রী গাধার সংমিশ্রণে কিন্তু তৈরি হয়েছে হিনি নামক একটা হাইব্রিড প্রাণী। চলে আসছি পরবর্তী গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন 43। দেখো কি বলেছে, এ সেল ইজ হেটেরোজাইগাস অ্যাট 3 জিন লকি, হাউ মেনি ডিফারেন্ট টাইপস অফ গ্যামেটস ক্যান ইট ফর্ম। তাহলে এখানে বলেছে একটা সেল, একটা কোষের ক্রোমোজোমের মধ্যে তিনটে আমাদের হেটেরোজাইগাস লকি রয়েছে, তিনটে হেটেরোজাইগাস কিন্তু লকি রয়েছে। তাহলে এই তিনটি হেটেরোজাইগাস লকি বা লোকাস থাকলে আমাদের কতকগুলো গ্যামেট তৈরি হবে? এখানে কিন্তু আমাদের মোট গ্যামেট কিন্তু তৈরি হবে এখানে কত? 2n, একটা সূত্র আছে 2 টু দি পাওয়ার n, সূত্র রয়েছে 2 টু দি পাওয়ার n। এখানে n মানে হচ্ছে নাম্বার অফ হেটেরোজাইগাস লকি, আমাদের কতগুলো হেটেরোজাইগাস লকি বা লোকাস রয়েছে সেই নাম্বারটাই হচ্ছে n। তাহলে সূত্রটা হচ্ছে
2 অর্থাৎ আমাদের নাম্বার অফ গ্যামেটস ইজ ইকুয়াল টু 2 এখানে এন এর মান অবশ্য 3 দেওয়া আছে, এখানে এন এর মান কী দেওয়া আছে 3 দেওয়া আছে, তাহলে 2 হবে, তার মানে হচ্ছে আমাদের 8টি কিন্তু আমাদের এখানে গ্যামেট তৈরি হবে। 2 মানে হচ্ছে 8, অর্থাৎ এখানে 8টি কিন্তু গ্যামেট তৈরি হবে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি আমরা পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 44। হ্যাড মেন্ডেল চুজেন্স টু স্টাডি ট্রেট ডিটারমাইন্ড বাই দ্য লিঙ্ক জিনস, he would not have discovered option A law of dominance, option B law of independent assortment, option C law of segregation, option D crossing over। যদি মেন্ডেল বলেছে এখানে, যদি মেন্ডেল আমাদের লিঙ্ক জিন নিয়ে স্টাডি করতো, আমাদের লিঙ্ক জিনদের ওপর বেস করে যদি আমার বিভিন্ন ট্রেট বিভিন্ন চরিত্রগুলোকে স্টাডি করতো বা নিত, তাহলে কিন্তু আমাদের কোন সূত্রটি তৈরি হতো না। এখানে অপশন এ ল অফ ডমিনেন্স, অপশন ডি ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, অপশন সি ল অফ সেগ্রিগেশন, অপশন ডি ক্রসিং ওভার। এখানে সঠিক উত্তর হবে অপশন সি। তাহলে কিন্তু আমাদের ল অফ সেগ্রিগেশন, যদি আমাদের লিঙ্ক জিনের ওপর বেস করে যদি আমাদের কাজ করতো, হ্যাঁ, তাহলে কিন্তু এখানে অপশন সি ল অফ সেগ্রিগেশন এটা কিন্তু সম্ভব হতো না সূত্রটা। তাহলে চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 45। দেখো কি বলেছে, অ্যান্ড সেন্ট্রাল এলিমেন্ট 150 থেকে 500 অ্যাংস্ট্রম থিক অ্যান্ড 2 ল্যাটারাল এলিমেন্ট 300 থেকে 500 অ্যাংস্ট্রম থিক আর কম্পোনেন্ট অফ। তাহলে এই সেন্ট্রাল এলিমেন্ট এবং ল্যাটারাল এলিমেন্টগুলো যদি এরকম হয়, তাহলে এটা কার অংশ হবে? অপশন এ প্লাজমা মেমব্রেন, অপশন বি সাইনেপ্টোনিমাল কমপ্লেক্স, অপশন সি লিঙ্কার প্রোটিনস, অপশন ডি RFLP প্রসিডিওর। বলো কোনটা সঠিক উত্তর হবে? এখানে সঠিক উত্তর হবে অপশন বি সাইনেপ্টোনিমাল কমপ্লেক্সেরই কিন্তু অংশ হবে এটা। অপশন বি সাইনেপ্টোনিমাল কমপ্লেক্স ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 46। মাত্র কতগুলো তোমাদের কোয়েশ্চেন রয়েছে, তোমরা কিন্তু মন দিয়ে দেখে নাও। দেখো 46-এ বলেছে এন অক্সোট্রপ, এটা কিন্তু অক্সোট্রপ, ঠিক আছে, এটা কিন্তু অক্সোট্রপ। অ্যান অক্সোট্রপ ইজ এ প্ল্যান্ট দ্যাট রেসপন্ড বাই বেন্ডিং টুয়ার্ডস দ্য সান। অপশন বি বলেছে এ প্ল্যান্ট দ্যাট ইজ এবল টু সিনথেসাইজ ইটস ওন কার্বোহাইড্রেটস। অপশন সি বলেছে এ মিউট্যান্ট হুইচ ইজ লস্ট ইটস এবিলিটি টু সিনথেসাইজ ওয়ান অর মোর এসেন্সিয়াল কম্পাউন্ডস। অপশন ডি বলেছে অ্যান অর্গানিজম দ্যাট ডিপেন্ডস অন অ্যানাদার অর্গানিজম ফর মিটিং ইটস নিউট্রিশনাল রিকোয়ারমেন্টস। তাহলে কোনটা হবে? অক্সোট্রপ। এটা কিন্তু অটোট্রপস নয়, এটা কিন্তু অটোট্রপস নয়, এটা বলেছে অক্সোট্রপ। তাহলে তোমাদের এখানে সঠিক উত্তর হবে অপশন সি। অপশন সি এ কী দেওয়া আছে? এ মিউট্যান্ট হুইচ হ্যাজ লস্ট ইটস অ্যাবিলিটি টু সিনথেসাইজ ওয়ান অর মোর এসেন্সিয়াল কম্পাউন্ডস। অপশন সি হবে সঠিক উত্তর, এ মিউট্যান্ট। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি আমরা নেক্সট কোয়েশ্চেন নাম্বার 47। ওয়ান জিন, এটা তোমাদের বললাম, ওয়ান জিন ওয়ান এনজাইম concept was proposed by option A Tatum and Kornberg, option B Biddle and Tatum, option C Hawley and Nirenberg, option D খোরানা। বলো কোন সঠিক উত্তর হবে? এখানে কিন্তু বলেছে ওয়ান জিন ওয়ান এনজাইম হাইপোথিসিস বা কনসেপ্ট। এখানে কিন্তু তোমরা কিন্তু সবাই পারবে, এর সঠিক উত্তর হবে অপশন বি বিডেল অ্যান্ড ট্যাটাম। অপশন বি হবে সঠিক উত্তর, বিডেল অ্যান্ড ট্যাটাম। এরাই কিন্তু ওয়ান জিন ওয়ান এনজাইম অ্যাকচুয়ালি কনসেপ্টটা দিয়েছিলেন, ওয়ান জিন ওয়ান এনজাইম। তাহলে বিডেল অ্যান্ড ট্যাটাম ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন 48। ইফ অ্যান অর্গানিজম heterozygous for 2 pairs of genes represented by A, capital A, small a, capital B, small b undergoes meiosis, then the possible genotypic combinations of gametes will be। যদি বলেছে এখানে দুটো আমাদের হেটেরোজাইগাস যদি আমাদের জিন থাকে, ঠিক আছে, দুটো হেটেরোজাইগাস জিন পেয়ার থাকে, ক্যাপিটাল A স্মল a, ক্যাপিটাল B স্মল b, তাহলে এই দুটো আমাদের জিনের যে আমাদের অ্যাকচুয়ালি অর্গানিজম, সেখান থেকে আমাদের কত রকমের অ্যাকচুয়ালি গ্যামেট কম্বিনেশন তৈরি হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই ক্যাপিটাল এ স্মল এ, আমি লিখছি ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, এইগুলোকে যদি কম্বিনেশন করা হয় তাহলে কিন্তু গ্যামেট তৈরি হবে আমাদের কত রকমের, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, ঠিক আছে, আরেকবার ক্যাপিটাল এ স্মল বি, ক্যাপিটাল এ স্মল বি, আরেকবার আমাদের হবে স্মল এ ক্যাপিটাল বি, স্মল এ ক্যাপিটাল বি, আরেকবার আমাদের হয়ে যাবে স্মল এ স্মল বি।
স্মল বি। তাহলে কি আসছে আমাদের ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, তারপর আসবে আমাদের স্মল এ ক্যাপিটাল বি, তারপর আসবে ক্যাপিটাল এ স্মল বি, তারপরে স্মল এ স্মল বি। তাহলে অপশান এ হবে সঠিক উত্তর। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 4 রকমের কিন্তু আমাদের গ্রামার তৈরি হবে, এটা হচ্ছে এ। অপশান এ হবে সঠিক উত্তর, এইটা হবে কম্বিনেশনটা। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন 49। দেখো কি বলেছে, এক্সাক্ট সিমিলারিটি বিটুইন দ্য ক্রোমোজোমস অফ ভেরিয়াস সেলস উইথিন দ্য সেম টাইপ অফ টিস্যু অফ প্ল্যান্ট ইজ লার্জলি ডিউ টু দ্য প্রসেস অফ অপশান এ সেগ্রিগেশন, অপশান বি ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, অপশান সি মাইটোসিস, অপশান ডি ফার্টিলাইজেশন। অর্থাৎ এখানে বলেছে উদ্ভিদ দেহের একই রকম টিস্যুর বিভিন্ন কোষের মধ্যে আমাদের যে ক্রোমোজোম রয়েছে সেই ক্রোমোজোমগুলোর কিন্তু আমাদের সিমিলারিটি অনেকটাই সেম, সিমিলারিটি একদম এক্সাক্ট কিন্তু সিমিলারিটি হয়। এটা কেন হয়? অপশান এ সেগ্রিগেশনের জন্য, অপশান বি বলেছে ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, অপশান সি মাইটোসিস, অপশান ডি বলেছে ফার্টিলাইজেশন। এখানে কিন্তু সঠিক উত্তর হবে মাইটোসিস। কারণ আমরা জানি যে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কিন্তু আমাদের কোনো রকম কিন্তু জেনোটাইপের চেঞ্জ হয় না, কোনো রকম কিন্তু জেনোটাইপের চেঞ্জ হয় না। সেই কারণে কিন্তু আমাদের মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কিন্তু আমাদের সেই কারণে সিমিলারিটি তৈরি হয়। এক্সাক্ট সিমিলারিটি কিন্তু আমাদের বিভিন্ন কোষের মধ্যে একই রকম টিস্যুর বিভিন্ন কোষের মধ্যে কিন্তু এক্সাক্ট সিমিলারিটি তৈরি হয় এই মাইটোসিসের মাধ্যমে। এর মাধ্যমে কিন্তু কোনো রকম আমাদের জিনোটাইপের চেঞ্জ হয় না, সেই কারণে কিন্তু সেম এক্সাক্ট সিমিলারিটি তৈরি হয় বিভিন্ন কোষের মধ্যে। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন, এবং আজকের লাস্ট কোয়েশ্চেন ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তোমরা কিন্তু দেখো কি বলেছে, ইচ ডাবলেট ফাইব্রিল এখানে বলেছে অফ সিলিয়ার প্রত্যেকটি ডাবলেট ফাইব্রিলের ক্ষেত্রে কতগুলো আমাদের ডাইনিন আর্ম থাকে? ঠিক আছে, বলো। এখানে অপশান এ বলেছে 1 ডাইনিন আর্ম, অপশান বি বলেছে 2 ডাইনিন আর্ম, অপশান সি বলেছে 3 ডাইনিন আর্ম, অপশান ডি বলেছে 4 ডাইনিন আর্ম। বলো কটি আমাদের ডাইনিন আর্ম থাকে? তাহলে এখানে আমরা দেখেছি সিলিয়ামের ক্ষেত্রে কিন্তু 9+2 অ্যারেঞ্জমেন্টটা হয়, 9+2 কিন্তু অ্যারেঞ্জমেন্ট হয়। তোমরা কিন্তু সিলিয়ামে দেখেছো 9+2 অ্যারেঞ্জমেন্ট কিন্তু আমাদের হয়। ঠিক আছে, তাহলে দেখো এরকমভাবে কিন্তু 9+2 অ্যারেঞ্জমেন্ট হয়। ঠিক আছে, এর মধ্যে কিন্তু এই যে আমাদের রয়েছে ডাইনিন, যে আমাদের অ্যাকচুয়ালি ডাবলেট রয়েছে, ডাবলেটে কিন্তু দুটো আর্ম থাকে, দুটো কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ডাইনিন আর্ম থাকে। একটা থাকে ভিতরের দিকে, এটা হচ্ছে বি, এটা হচ্ছে আমাদের এ। তাহলে এই যে এ রয়েছে আমাদের এ অংশটা, এই এ অংশের মধ্যে কিন্তু একটা ভিতর থেকে ডাইনিন আর্ম থাকে, একটা থাকে বাইরের দিকে ডাইনিন আর্ম। তাহলে মোট কিন্তু আমাদের দুটো 1 এবং 2 দুটো কিন্তু একটা ইনার এবং একটা আউটার, দুটো কিন্তু ডাইনিন আর্ম থাকে। সেই কারণে এখানে সঠিক উত্তর হবে অপশন বি 2 ডাইনিন আর্ম। এখানে কিন্তু 2 ডাইনিন আর্ম ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, আজকে তোমাদের এই 50টি কোশ্চেন কিন্তু আলোচনা হয়ে গেল। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ কমেন্টে জানাও, এবং আশা করছি তোমাদের কিন্তু পরীক্ষা কালকে ভালো হবে। তোমরা কিন্তু ভালোভাবে প্রিপারেশন নিয়েছো, তোমরা কিন্তু ভালোভাবে পরীক্ষা দিয়ে এসো। তোমাদের প্রত্যেককে গুড লাক কামনা করি। দেখো পরবর্তী কোশ্চেন একটা তোমাদের নিয়ে এসেছি 51। তোমরা কিন্তু এর অ্যান্সারটা অবশ্যই কমেন্টে জানাবে। দেখো কোশ্চেনটা কি বলেছে, ইন পোলট্রিজ জিন ফর palmage color CC don't express character in presence of another gene pair. 2. When the two poultries heterozygous for both gene pairs are crossed, the number of expected palmage color poultries in total number of 16 offspring would be কতগুলো হবে? 16 অফস্প্রিংয়ের মধ্যে কতগুলো আমাদের পালমেজ কালার পোলট্রি হবে? অপশন এ 1, অপশন বি 9, অপশন সি 4, অপশন ডি 3। তোমরা কিন্তু এই প্রশ্নের অ্যান্সারটা অবশ্যই তোমরা কমেন্টে জানাও। এটা কিন্তু কমেন্ট আমি দেখব, তারপর আমি তোমাদের অ্যান্সার দেব। আশা করি তোমরা কিন্তু ভালোভাবে প্রিপারেশন নিয়েছো, ভালো করে তোমরা পরীক্ষা দাও। প্রত্যেককে বেস্ট অফ লাক, এবং দেখা হচ্ছে তোমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম, টেক কেয়ার। প্রত্যেকে কিন্তু ভালো করে, আবারও বলছি, প্রত্যেকে ভালো করে তোমরা কিন্তু পরীক্ষা দাও। সবাইকে বেস্ট অফ লাক, টাটা।